ঘুম থেকে উঠে শুনি আম্মু পালিয়ে গেছেন। রাত থেকে আম্মুর কোনো খবরই নেই। আপু পরে জানতে পেরেছে আম্মুর খবর। আমাদের পাশের বাসার একজন রাজমিস্ত্রি কাজ করত, তার সঙ্গে আম্মু পালিয়েছেন। আমি ক্লাস 7-এ পড়ি। এই বয়সে এই খবর শুনে কি রিয়েক্ট করব বুঝতে পারছি না। ভেতর থেকে নিভে গেলাম একদম। হৃৎপিণ্ড ধুকধুক করছে। বিছানা থেকে নামি, পা দুটো জমে গেছে। চলার শক্তি নেই। সমস্ত শক্তি দিয়ে পা দুটো টেনে নিয়ে ড্রয়িং রুমে যাই। বাবা গম্ভীর মুখে সোফায় বসে আছেন। পাশে বসা পাশের বাসার আরও 2জন মহিলা। সেখানে আর দাঁড়াই না, ফের চলে আসি শোবার ঘরে। আমার ছোট ভাই তাইফ ঘুমাচ্ছে অঘরে। তার দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসছে আমার। সে সবে 3-তে পড়ে, এখনও মায়ের আঁচলেই থাকে। আম্মুকে ছাড়া কিছুই বোঝে না। ঘুম থেকে উঠে যখন শুনবে আম্মু আমাদেরকে রেখে পালিয়েছে, তখন বেচারার কী অবস্থা হবে কে জানে। আমি বসে পড়ি তার মাথার কাছে, কান্না চলে আসে আমার। আমি ফুফিয়ে ফুফিয়ে কান্না করি। ভাবি আম্মু তো আমাদের খুব আদর করতেন, কত যত্ন করতেন, তাহলে কিভাবে আমাদেরকে রেখে একটা পরপুরুষের সঙ্গে চলে গেলেন। আমার চোখের পানি তাইফের মুখে গিয়ে পড়তে সে মুখ ঝাঁকিয়ে জেগে ওঠে। চোখ কসলাতে কসলাতে উঠে বসে, আমার দিকে তাকায়। কি হয়েছে আপু, কান্না করছো কেন? আম্মু মেরেছে? আম্মু তো আমাদের কখনোই মারে না। তাহলে বলো না, কাঁদছো কেন? স্কুলে যাইবা না? চোখ মুছে বললাম, মাথা ব্যথা করছে ভাই। মাথা ব্যথা করছে, মেডিসিন নিবা, কান্নার কি আছে? দাঁড়াও, আমি আম্মুকে গিয়ে বলছি। তাইফ হাই তুলে উঠে আম্মু আম্মু বলে আম্মুর ঘরের দিকে যায়। আমার আটকানো উচিত ছিল তাকে, কিন্তু আটকাতে মন চায়নি। তার পিছু পিছু গেলাম। সে মাকে না পেয়ে ড্রয়িং রুমে যায়। বাবাকে থম মেরে বসে থাকতে দেখে প্রশ্ন ছুড়ে, আম্মু কই আপু? আপু তাকে কাছে টেনে নেন। আমতা আমতা না করে সোজা সাপটাই বলে ফেলেন, তোমার আম্মু আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে কি? আব্বু বলল তোমার আম্মু আরেকটা বিয়ে করবে, আর আসবে না। তাইফ ঘুরে আপুর দিকে তাকায়। আর আসবে না? না। তাইফ যেন কথাটা বিশ্বাসই করতে পারল না। উঠে এসে আমাকে জিজ্ঞেস করলো, আম্মু কি সত্যি আর আসবে না আপি? তাইফের হাত ধরে ভেতরে নিয়ে আসলাম। তাইফকে বসিয়ে দিয়ে বললাম, না, আম্মু আসবে না। আমাদের একদম ভালোবাসে না আম্মু। ভালোবাসলে আমাদেরকে রেখে চলে যেত না। তাইফ করুণ ভঙ্গিতে আম্মু আম্মু বলে কান্না করতে লাগলো। আমিও কান্না করলাম। আমাদের কান্নার শব্দ শুনে আব্বু আসেন। দুজনকে দুদিকে জড়িয়ে ধরে চুপ থাকেন। মুখে কিছু বলছেন না, বলবেই বা কী করে। ওর হয়তো আমাদের মতোই অবস্থা। আব্বু খুব ভালোবাসতেন আম্মুকে। আম্মুর জন্য আব্বু তার নিজের বাড়ি ছেড়েছে। আব্বু ছিলেন ব্যাংকের ম্যানেজার। ওইখানে আম্মুর সঙ্গে আব্বুর পরিচয় হয়। আম্মু হিন্দু ছিলেন। দুজন দুই পরিবারের সঙ্গে যুদ্ধ করে বিয়ে করেন। আম্মুর পরিবারের সঙ্গে আম্মুর চিরদিন সম্পর্ক শেষ হয় ধর্ম ত্যাগ করার কারণে। আব্বুর তেমন হয়নি। আব্বু বাড়ি যেতেন মাঝে মাঝে, সম্পর্ক ভালোই। শুধু আম্মুকে কেউ পছন্দ করতো না বলে, আর চাকরির জন্য আম্মুকে নিয়ে আব্বু আলাদা বাসায় থাকতেন। দুজনেই এক অফিসে কাজ করতেন। আম্মুর কোনো পরিবার না থাকায় আব্বু মাথায় করে রাখতেন আম্মুকে, সব কাজে সাহায্য করতেন। কখনো টু শব্দটিও বলতেন না। এতটা যত্ন রাখার পরেও কিভাবে আম্মু এটা করলো? ব্যাংক ব্যালেন্স সব আম্মুর নামে করা। আম্মু আমাদের ফেলে গিয়েছে ঠিক, কিন্তু টাকা পয়সা সোনা কিছু নিতে ভুলেননি। আমার আপন দাদি নেই। বাবারা ছোট থাকতে আপন দাদি মারা গেছেন। সৎ দাদি আছেন। খবর শোনা মাত্রই সৎ দাদি আমার ফুফু চাচারা ছুটে আসেন বাসায়। সবাই মিলে একজোট হন কেস করার জন্য। আব্বু কারো কথায় কান দেননি। উনি কেস করবেন না। ঠান্ডা মাথায় বলেন, সে গেছে যাক, কোটিপতি হলে হোক, আমি কিছুই করতে পারবো না। আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আম্মুর বিরুদ্ধে। আমরা ভাই বোনের খাওয়া ঘুম অফ হয়ে গেল। সারাক্ষণ বুকের মধ্যে অশান্তি আগুন জ্বলে। কারো সঙ্গে দীর্ঘদিন থাকলেও তো একটা মায়া জন্মে, আর উনি তো আমাদের মা। জন্ম দিয়েছেন, ছোট থেকে যত্ন করে বড় করেছেন। হঠাৎ কিভাবে কি করে ওনাকে ছেড়ে আমরা থাকবো? ওনার শূন্যতা তো পুরো পৃথিবী বিলিয়ে দিলেও পূরণ হবে না। কান্না করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আম্মু নেই। আব্বু বাসায় একা একা কি করবেন আমাদের ছাড়া? দাদি ফুফুরা বাসা থেকে আমাদের গ্রামে নিয়ে যান। জন্ম থেকে এই বাসাতেই আমাদের বড় হওয়া। কত বন্ধু, কত গাছ, এখানের কত কিছু আপন আমাদের। সব ছেড়ে একেবারে চলে যেতে প্রাণ কাঁদে আমার। সব কিছু যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা গ্রামে আসি। বাবা বাসায় থাকেন, ওনার জব করতে হবে। প্রতি বৃহস্পতিবার আমাদের দেখতে আসেন, রোজ ফোনে কথা বলেন। মা বিয়ে করে সুখে শান্তিতে আছেন। আমাদের ভুলেও খোঁজ নেননি একবারও। তাইফ রাত জেগে কান্না করে, ঠিকমতো খায় না, রোগা হয়ে যাচ্ছে দিন দিন। ছোট থেকে বাসায় থাকা হতো বলে বাড়ির কারো সঙ্গে বন্ডিংও ভালো নেই। নানি খালা থাকলেও যত্ন পাওয়া যেত একটু বেশি। মা গন্ধ থাকতো তাদের গায়ে। আমাদের তেমনটা নেই। দুই ভাই বোন মিলেই যেন আমাদের জগৎ। যেদিকে তাকাই সেদিকে শুধু খালি আর খালি। আব্বু যেদিন আসেন তাইফ চুপটি করে আব্বুর বুকে শুয়ে থাকে।
আমি মায়ের কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়ি। দাদি, ফুফু, চাচা, আশেপাশে মহিলারা সবাই আমাদের বুঝায় যে মা ছেড়ে চলে গেছে তার জন্য কান্না করো না, মা নামের কলঙ্ক। আরও আজে বাজে কথা বলেন আম্মুর নামে। আমি বুঝতে পারি মায়ের দোষ আছে, তবুও সবাই মাকে গালাগালি করলে আমার রাগ হয়, খারাপ লাগে। আব্বু একদিন এসে পাড়ার স্কুলে ভর্তি করান তায়েফ আর আমাকে। স্কুলে গিয়ে ধীরে ধীরে আমাদের বন্ধু হয়, বাড়িতেও মন বসে, খেলার সঙ্গী বাড়ে, আমরা আমাদের শোক কাটিয়ে উঠতে পারি। ব্যথা বাড়তে বাড়তে একসময় ধোঁতা হয়ে যায়। আমরাও তেমনই। মাকে নিয়ম করে মনে পড়ে, কান্না আসে, তবু আগের মতো দুর্বল হই না। তাইফও আগের থেকে হাসি খুশি থাকে। সে এমন থাকলে আমার ভালো লাগে। দাদি ভালো যত্ন করেন আমাদের। উনার যত্ন আর ভালোবাসা দেখে কেউ টেরই পাবে না উনি আমাদের সৎ দাদি। ওনার জন্যই কেউ আগুন চোখে তাকানোর সাহস পেত না আমাদের দিকে। বছর পেরিয়ে যায়, আমরা 1 বছর এগিয়ে আসি। তাইফ আর আমি দুজনেই ভালো নাম্বার পেয়ে পাশ করি। একদিন শুনি আব্বুর বিয়ের কথাবার্তা হচ্ছে। ইতিমধ্যে কনে দেখা দেখিও শুরু হয়ে গেছে। আমরা ছোট মানুষ, তাই কেউ আমাদের জানানোর প্রয়োজন মনে করেননি। সবার কথাবার্তা শুনে বুঝেছি। দাদিকে জিজ্ঞেস করলাম, আব্বুকে বিয়ে দিচ্ছ দাদি? দাদি একগাল হেসে বলেন, জোয়ান ছেলে, বিয়ে তো দিতেই হবে দিদি ভাই। খুব ভালো একটা মেয়ে পেয়েছি, খুব নর্ম ভদ্র, তোদের 2 ভাই বোনকে যত্নে রাখবে নিশ্চয়ই। আমি মুখ ভার করে তাকালাম, কিছুই বললাম না। তোদের কি আপত্তি আছে? আমি বললাম জানি না, এই বলে উঠে আসলাম। স্কুলে যাওয়ার পথে তাইপ জিজ্ঞেস করে, আব্বুকে আবার বিয়ে দিচ্ছে আপু? আব্বুর বউকে কি আম্মু ডাকতে হবে? হবে হয়তো, আমি কিন্তু ডাকবো না। উনি যদি ভালো হন, আদর করেন, তোকে তাও ডাকবি না? তাইপ মুখ বাঁকিয়ে বলে, আমাদের আম্মুই তো ভালো না, ভালো হলে আমাদের রেখে যেতেন না। আম্মু যখন ভালো না, তাহলে আর কে ভালো হবে? ছোট তাইফের মুখে এই কথা শুনে থমকে যাই আমি। এই বয়সে মায়েদের নিয়ে এমন নেগেটিভ চিন্তা ঢুকে গেছে তার ভেতরে, শুধুমাত্র মায়ের জন্য। তাইফ লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো। আমার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। আব্বুকে তো সবাই বিয়ে দিয়ে ছাড়বেই, কেমন হবে নতুন মানুষটা? আব্বু আমাদের আদর করবেন তো? দুঃসম্পর্কের কোনো এক আত্মীয়র মেয়েকে পছন্দ হয় সবার। গরিব বাবার মেয়ে, সুন্দরী, অবিবাহিতা, বাবা চাকরিজীবী শুনে বিবাহিতা আর বাচ্চা থাকা সত্ত্বেও রাজি হয়ে যান। এক শুক্রবার বিয়ে হয় আব্বুর। আমরা সবাই বিয়েতে যাই। মজলিসের সবাই খুঁজে খুঁজে আমাকে আর তাইফকে দেখে, নানা কথা বলে, মায়ের কথা জিজ্ঞেস করে, দীর্ঘশ্বাস ফেলে হা হুতাশ করে। আমি সব কিছুর ফাঁকে ফাঁকে নতুন বউয়ের দিকে তাকাই। বেশ সুন্দর তিনি, তবে চেহারার মায়া কম। অনুষ্ঠান শেষ, বাড়ি নিয়ে আসা হয় নতুন বউকে। আমাকে আর তাইফকে নিয়ে ওনার সাথে পরিচয় করানো হয়। রাতে একসাথে খাবার দেওয়া হয়, যাতে বন্ডিং ভালো হয়। সবাই আপ্রাণ চেষ্টা করলেও আমি আর ভাই নিভু একদম চুপচাপ। জানি না কেন, কোনো আগ্রহ নেই আমাদের ওনার সাথে কথাবার্তা বলার। ভদ্রমহিলা যথেষ্ট আদর নিয়ে কথা বলেছেন আমাদের সাথে। ভাইকে কোলে নিচ্ছেন, ভাই যেতে চাচ্ছে না। আমি চোখ ইশারায় বলছি যাও। এভাবে দিন যেতে থাকে আমাদের। নতুন মায়ের সাথে মাখামাখি সম্পর্ক না হলেও মোটামুটি ভালো। মাস গিয়ে বছর যেতে থাকে, আমরা বড় হই আরও। মায়ের কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। মা আমাদের খোঁজ নেন না, নিতে চাইলেও হয়তো নিতে পারেন না। আমার মনে হয় মা আমাদের মিস করেন, কিন্তু খোঁজ নেওয়ার সব রাস্তা বন্ধ বলে হয়তো নিতে পারেন না। মা নামক মানুষটার নেগেটিভ দিক মেনে নিতে পারি না আমি। শুনেছি আম্মু একদিন বিশেষ কাজে অফিসে ছিলেন, তখন প্রেগনেন্ট ছিলেন, ডেলিভারি পেইন উঠে। আব্বু আর সহকর্মীরা মিলে আম্মুকে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেই রাজমিস্ত্রি লোকটা আসে, এটা আব্বুর মুখে শুনেছি। সৎ দাদি হলেও তিনি ভীষণ ভালোবাসতেন আমাদের, আগলে রাখতেন আমাদের। সেই দাদি হুট করে মারা গেলেন। আমাদের ভালোবাসার 2জন মানুষ ইতিমধ্যে চলে গেছেন। নতুন মায়ের বাচ্চা হয়। নতুন মা আমাকে দিয়ে টুকটাক কাজ করাতেন। দিন দিন কাজ করানোর মাত্রা বাড়তে লাগলো। পড়তে বসলে উনি ডাক দেন, মারিয়া এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। না পেরে উঠি আমি। সেইবার ক্লাসের রেজাল্টও খারাপ হয়। আব্বু খুব করে বকলেন। তাইপ সাবধান করে দিলেন আমার, আপি তুমি আর ওই মহিলার কাজ করবে না, পড়াশোনায় ফোকাস করবে বেশি। দেখেছ উনি কেমন কথাবার্তা বলে? আমি প্রথমে বলেছিলাম না ভালো মানুষ না উনি? তাইপের কথা ঠিক, নতুন মায়ের ব্যবহারও পাল্টে গেছে। দাদি মারা যাওয়ায় উনি যেন বেশি লাই পেয়ে গেছেন। আব্বু বাড়ি থাকেন না, অফিসে ব্যস্ত। আমাদের সাথে যা মন চায় তাই করেন। আমি কিচ্ছু বলি না। তাইপ মাঝে মধ্যে ঝগড়া বাঁধিয়ে ফেলে নতুন মায়ের সাথে। নতুন মা তখন আগুন হয়ে উঠেন, তাই আব্বুর সাথে কত কিছু লাগিয়ে নালিশ করেন। আব্বু তেমন কিছুই বলেন না আমাদের। এসএসসি পরীক্ষা শেষ, আব্বু আমাকে শহরের কলেজে ভর্তি হতে বলেন। তাইফকে রেখে মোটেও বাইরে যেতে ইচ্ছুক নই আমি। দুনিয়ার এই একটা ভাইই আমার আপন, সেও আমাকে ছাড়া থাকতে পারবে না। তাছাড়া নতুন মায়ের সাথে তার সম্পর্ক ভালো নয়। রাত দিন ঝগড়া বাঁধবে, না খেয়ে থাকবে। আব্বুকে আবদার করলাম, আব্বু আমি শহরের কলেজে যাব না, আমাদের বাজারে কলেজে ভর্তি করিয়ে দাও।
আর না দিলে শহরে ভাইকে আমার সঙ্গে দাও। আব্বু বাজারে কলেজে ভর্তি করান। তাইব যে কি খুশি। রাতে পড়তে বসে কলম কামড়াতে কামড়াতে আমাকে বলল, তোমাকে চলে যেতে দিতাম না আমি। ভালো হলো আব্বু রাজি হয়ে গেল। আব্বু শহরে নিয়ে গেলে কি করতে? আমিও যেতাম। আব্বুকে নিতে তোমাকে? তাইফ একগাল হেসে বলল, আব্বু না নিলে তুমি অবশ্যই নিতে, এটা আমি জানি। আমার পেছন পেছন থাকবে নাকি? থাকবো। তোমার বিয়ে দিলে তোমার শ্বশুরবাড়ি গিয়েও থাকবো। হাসি পেল আমার, আর মাথায় গাঁটটি মেরে বললাম, এখন এসব থাক, পড়ায় মন দে। বাড়ি থেকে কলেজ কন্টিনিউ হতে লাগলো আমার। দেখতে শুনতে আমি মাশাল্লাহ। ধপধপে ফর্সা না, হলদে গায়ের রং। সবাই বলে মুখে নাকি অসম্ভব মায়া। সেই সুবাদে হয়তো প্রেমের অপার পেতে থাকে অবিরত। কলেজের এক বাজে ছেলের নজরে পড়ি একদিন। নাখোঁজ করে দিই। একটা ভালো সুদর্শন ছেলের সাথে রিলেশন হয় আমার। লুকোচুরি সম্পর্ক। কলেজের অনার্স বর্ষের ছাত্র, নাম শাহেদ। তায়েফ এটা জানতো। যখন কথা বলতাম ফোনে তখন তায়েফ পাহারা দিত। সে সবসময় একটা শর্ত দিত, আমি তোমাকে কথা বলতে হেল্প করব যদি বিয়ের পর তোমার সাথে আমাকে নিয়ে যাও। তাকে কথা দিতাম, সেই সবসময় পাহারা দিত আমাকে। ফলে কেউ টের পেত না। কদিন যেতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে শাহেদ। সব কিছু দেখাদেখি শেষে আব্বু রাজি হয়ে যান। আমাকে জিজ্ঞেস করলে পজিটিভ উত্তর পান। বিধায় বিয়ে ঠিক হয় দ্রুত। পজিটিভ উত্তর পান, তার জন্যই বিয়ে ঠিক হয়ে যায় দ্রুত। বিয়ের সব কিছু কেনাকাটা করছে আব্বু। দু একটা জিনিস বাকি ছিল, তাই বিকেলে একাই বের হই কিনতে। ফেরার পথে রিকশায় উঠি, দেখি কলেজের সেই বাজে ছেলেটা বাইক নিয়ে পেছন পেছন আসছে। পাত্তা দেয়নি তাকে। সেই চলতি রিকশায় বাইক নিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় এসিড ছুঁড়ে ফেলে আমার মুখে। তখন আমি জোরে চিৎকার করে উঠি। আগুনের স্রোতে মুখ জ্বলতে থাকে দাউ দাউ করে। মানুষজন জড়ো হয়। আমাকে হাসপাতালে নেওয়া হয়। আর কিছু বুঝতে পারি না। পরে হাসপাতালের বেডে নিজেকে দেখি। পাশে তায়েব, আব্বু, চাচু। আমি কান্না করে বলি, ওই ছেলেটা এটা করেছে। ছেলেটাকে বাবা ধরে পুলিশে পাঠান, আমার চিকিৎসা করান। পুরো মুখ ঠিক হয় না। আয়নায় নিজেকে দেখে চিৎকার করি আমি। আমার এত সুন্দর মুখ কালো কয়লার পেছনে চাপা পড়ে গেছে। শাহেদ বিয়ে ভেঙে দেয়, বলে আমাকে সে বিয়ে করতে পারবে না। আমি অবাক হইনি এক বিন্দুও। এসিড পুড়ে গেছে মুখে। যে মুখ দেখে আমি নিজেই ভয় পাই, সেই মুখের মানুষকে কে বিয়ে করবে? সার্জারি করলে হয়তো মুখ কিছুটা ঠিক করা যেত, কিন্তু তাতে আব্বুর কোনো আগ্রহ দেখলাম না। সার্জারি করলে আব্বুকে পথে বসতে হবে। আমিও আর তাড়া দিলাম না। কেমন যেন নিস্তেজ হয়ে গেলাম। সারাক্ষণ মনমরা থাকতাম। তাইফ আশ্বাস দিল আমাকে, নরম গলায় বলল, আমি বড় হয়ে অনেক টাকা ইনকাম করব আপি, তারপর তোমার মুখটা ভালো করব। তাইফের কথা শুনে আমার মন ভালো হয়ে যায়। নতুন মা জানিয়ে দিলেন, আমার মুখ যেন আমি আড়ালে রাখি। ওনার ছোট ছেলে আমাকে দেখে ভয় পায়। যথেষ্ট বড় হয়েছি আমি। নতুন মায়ের অবস্থা আব্বু টের পান। তিনি বুঝে শুনে আবার আমাকে আর ভাইকে সেই আগের বাসায় ফেরত নিয়ে আসেন। আব্বু এখানে থাকেন। ভাই, আব্বু আর আমার ছোট্ট সংসার সুন্দরভাবে চলতে লাগলো। রান্নাবান্না তেমন একটা পারি না আমি। আব্বু অফিসে যাওয়ার সময় রান্না করেন, আবার ফিরে এসেও রান্না করেন। এটা দেখে খুব খারাপ লাগতো। আমি জোর করে টুকটাক রান্না করি। অনেক সময় হাত পা পুড়িয়ে ফেলি। যখন যা পারি না ইউটিউবে সাহায্য নেই। এসব করতে করতে মোটামুটি হাতের মুঠোয় চলে আসে রান্না। তাইপ নতুন স্কুলে ভর্তি হয়েছে। আমিও একই কলেজে। আজকাল কলেজে যেতে লজ্জা করে আমার, শুধু এই পোড়া মুখটার জন্য। যখন না গেলে উপায় থাকে না তখনই যাই, তাও মুখ ঢেকে। মাঝে মধ্যে ভাবি, অনেক সস্তা ডায়লগ দেয়, চেহারা দিয়ে কিছু হয় না। মনের মিলই আসল। আসলে এটা শুধু সান্ত্বনামূলক কথা। চেহারা ভালো না থাকলে সবাই ইগনোর করে। ভালোবাসার মানুষটাও ফেলে যেতে দুবার ভাবে না। আমি তারই জ্বলন্ত উদাহরণ। বয়স বাড়ছে আমার। এখন আর ভুলেও বিয়ের প্রস্তাব আসে না। এসব নিয়ে হীনমন্যতায় ভুগি আমি। তাইপ ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। বাবা কম কথা বলেন। আম্মু থাকলে হয়তো বড়সার হাত পেতাম। জানি না আম্মু কেমন আছে। ওনার কি আমাদের কথা মনে পড়ে? কে জানে, হয়তো পড়ে, নয়তো না। শুনেছি চাকরির সূত্রে আম্মু অন্য বিভাগে গিয়েছেন। কোথায় গেছেন কে জানে। আম্মুর মুখটা দেখতে ভীষণ ইচ্ছে করে আমার। হাত বুলাতে ইচ্ছে করে। ছোটবেলায় আম্মু তায়েফ আর আমাকে দুপাশে রেখে ঘুমপাড়ানির গান গেয়ে ঘুম পাড়াতেন। আমরা চুপটি মেরে আম্মুর বুকে শুয়ে থাকতাম। ইদানিং মন খারাপের রাতগুলোতে ছোটবেলার মতো আম্মুর বুকে চুপটি মেরে গুজে শুয়ে থাকতে ইচ্ছে করে। আশেপাশের মানুষ এখন নানা কথা বলে, এই মেয়ের আর বিয়ে হবে না, এই মুখ দেখে কেই বা বিয়ে করবে। তাদের কথা শুনতে শুনতে আমার মাইগ্রেন হয়েছে, তাও তারা মুখ বন্ধ করে না। দেখলেই এসব বলে। কান্না চলে আসে আমার। ফিরে কিছু বলার সাহসও হয় না। তাইব এসব শুনলে মারামারি লাগবে 100%। একদিন আব্বু আমাদের নিয়ে গ্রামের বাড়ি গেলেন। রাতে দেখে কয়েকজন মহিলা আর একজন পুরুষ এসেছেন। নতুন মা বললেন আমাকে নাকি তারা দেখতে এসেছে। আমি অবাক হলাম, আমাকেও কেউ দেখতে এসেছে? আমারও সত্যি বিয়ে হবে? নতুন মা জানালেন, যারা
যারা দেখতে এসেছে তারা ওনার আত্মীয়। যেই ছেলেটা এসেছে তার আগের পক্ষের স্ত্রী আছে, সেই স্ত্রী সাথেই এসেছে। আমি জিজ্ঞেস করলাম, স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে করবেন কেন? বললেন 10 বছর হয়ে গেছে বিয়ের, বাচ্চা কাচ্চা নাই, পুরনো জমিদার বংশধর, বংশের হাল কে ধরবে? যতটা খুশি হয়েছিলাম ততটাই নিভে গেলাম। বাচ্চা জন্ম দেওয়ার জন্যই তাহলে বিয়ে করবে? আমার কপালে এছাড়া আর কী বা থাকতে পারে? আমাকে শাড়ি পরিয়ে তাদের সামনে নেওয়া হলো। নিচের দিকে তাকিয়ে আছি, পোড়া মুখ নিয়ে থাকতে অস্বস্তি হচ্ছিল। কেউ একজন বলল, তাকাও আমাদের দিকে। আমি তাকালাম। একজন হাসি মুখে বলল,